হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 4 CBSE বা NCERT বোর্ডের যে সাপ্লিমেন্টারি রিডার আছে যেটার নাম ইট সো হ্যাপেন্ড, সেটার 4th চ্যাপ্টার দ্য ট্রেজার উইদিন, সেটার আমরা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। হাফেজ কন্ট্রাক্টর ওয়াজ অ্যান আনহ্যাপি স্কুল বয়। হাফেজ কন্ট্রাক্টরের জীবনী আমরা এখানে জানতে চলেছি। সো উনি ওনার স্কুল জীবনে খুব একটা খুশি ছিলেন না। হি ওয়াজ আ আনহ্যাপি স্কুল বয়। হি লাভড ডুইং থিংস বাট ডিটেস্টেড মেকানিক্যাল লার্নিং। মানে উনি এরকম নয় যে উনি অলস ছিলেন বা কুঁড়ে ছিলেন। উনি কাজকে ভয় পেতেন না বা জিনিসপত্র করতে ভালোই বাসতেন, নতুন জিনিস শিখতে ভালোবাসতেন, কিন্তু মেকানিক্যাল লার্নিং মানে যান্ত্রিক পড়াশোনা এই ব্যাপারটাকে উনি ভীষণ ডিটেস্ট মানে ঘৃণা করতেন। ম্যাথামেটিক্স গেভ হিম দি শিভার্স। আর অঙ্ক, তার অঙ্কের নাম শুনলেই শিভার্স মানে কাঁপুনি আসতো। হোয়াট হিজ প্রিন্সিপাল ওয়ান্স সেড টু হিম ইনফ্লুয়েন্সড হিম ডিপলি। কিন্তু একবার উনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের একটা প্রিন্সিপাল, সেই অধ্যাপক একটা কথা বলেছিলেন ওনাকে, সেই কথার দ্বারা বা সেই কথাগুলির দ্বারা উনি বিশেষভাবে ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত হন। অ্যান্ড আফটার দ্যাট হি চেঞ্জড হিজ লাইফ। আই ইউজ টু হ্যাভ দিস টেরেবল নাইটমেয়ার। Only now, over the last 4 or 5 years, it seemed to have disappeared. না এখানে দেখো HC লেখা আছে। HC মানে হচ্ছে হাফেজ কন্ট্রাক্টর, আর BR মানে একজন জার্নালিস্ট। তো একটা জার্নালিস্ট আর হাফেজ কন্ট্রাক্টরের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটারই কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। তো হাফেজ কন্ট্রাক্টর বলছেন, আই ইউজ টু হ্যাভ দিস টেরেবল নাইটমেয়ার্স। বলছে আমি প্রায়, টেরেবল মানে আমরা জানি জঘন্য, দুঃস্বপ্ন দেখতাম। অনলি নাও ওভার দ্য লাস্ট 4 to 5 years, বলছে এই কিছুদিন মানে এই লাস্ট 4-5 বছর হলো, ইট সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, যে সেই নাইটমেয়ার্স মানে সেই দুঃস্বপ্ন দেখা আমি বন্ধ করেছি, বা ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে যাওয়া, মানে সেই নাইটমেয়ার্স আর আমার আসে না। হোয়াট নাইটমেয়ার্স আর ইউ টকিং অ্যাবাউট অ্যান্ড ওয়াই ডু ইউ থিঙ্ক ইট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড নাও? তখন জার্নালিস্ট তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কী ধরনের দুঃস্বপ্ন দেখতেন এবং সেইগুলো কেনই বা আর এখন দেখেন না? হাফেজ কন্ট্রাক্টর তখন বলছেন, আই ইউজ টু গেট কন্টিনিউয়াস নাইটমেয়ার্স অ্যাবাউট অ্যাপিয়ারিং ফর আ ম্যাথস এক্সামিনেশন ওয়্যার আই ডিড নট নো এনিথিং। বলছে আমি যে দুঃস্বপ্নগুলো দেখতাম তার মধ্যে বেশিরভাগই বিষয়বস্তু এরকম হতো বা ঘটনাটা এরকম হতো যে আমি অঙ্ক পরীক্ষা দিতে গেছি আর অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে দেখছি যে আমি কিছুই পারছি না। এই দুঃস্বপ্নটাই আমি দেখতাম। নাও দ্য সাইকি মাস্ট হ্যাভ গটন ওভার ইট। বলছে আর এখন আমি এই দুঃস্বপ্নটা দেখি না, তার কারণ আমার মনে হয় সাইকি মানে মানসিকতা, মনে হয় আমার মানসিকতাটা পাল্টে গেছে, সেই জন্য আমি এই দুঃস্বপ্ন দেখি না। আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এডুকেশন অ্যান্ড দ্যার ইজ অ্যাবসোলিউটলি নো টাইম টু গেট নাইটমেয়ার্স। কীরকম মানসিকতা এখন আমার পাল্টেছে, কারণ এখন আমাকে আর এডুকেশন মানে এই পড়াশোনার ব্যাপারে আর চিন্তা করতে হয় না। অ্যান্ড দ্যার ইজ অ্যাবসোলিউটলি নো টাইম, এবং আমার কাছে সময়ও নেই দুঃস্বপ্ন দেখার। বোধহয় এই দুটো কারণের জন্যই, যেহেতু আমি এখন খুব বিজি হয়ে গেছি আর আমার এডুকেশন নিয়ে আমাকে এখন আর চিন্তা করতে হয় না, হয়তো এই দুটো কারণের জন্যেই আমি এখনও দুঃস্বপ্ন দেখি না। তখন জার্নালিস্ট পরে প্রশ্ন করছেন, টেল আস সামথিং অ্যাবাউট ইউর আর্লিয়েস্ট মেমোরিজ ইন স্কুল। মেমোরিজ মানে স্মৃতি। বুঝা, আপনার স্কুলের সব থেকে আর্লি মানে সব থেকে প্রথম দিকের কিছু স্মৃতির কথা আপনি বলুন। তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার আই ওয়াজ আ গুড স্টুডেন্ট। বলছে প্রথম এবং দ্বিতীয় বছর যখন আমি স্কুলে ভর্তি হই আমি একটা ভালো ছাত্র ছিলাম। আফটার আই রিচ দ্য থার্ড স্ট্যান্ডার্ড আই সিম্পলি লস্ট ইন্টারেস্ট। কিন্তু যখন আমি ক্লাস 3-তে উঠি ঠিক তারপরে একটা পরিবর্তন আসে। আই সিম্পলি লস্ট ইন্টারেস্ট মানে কৌতূহল, মানে পড়াশোনার ব্যাপারে কৌতূহল আমি হারিয়ে ফেলি। অ্যান্ড আই নেভার স্টাডিড, এবং তারপর থেকে আমি পড়াশোনা ছেড়ে দিই। আই ইউজ টু বি ইন্টারেস্টেড ইন গেমস, রানিং অ্যারাউন্ড, প্লেয়িং জোকস অ্যান্ড প্র্যাঙ্কস অন আদার্স। তো আমার তখন ইন্টারেস্ট মানে মজা কিসে লাগতো? ঘুরে বেড়াতে, প্লেয়িং মানে খেলা করতে, জোকস বলতে, এবং অন্যদিকে প্র্যাঙ্কস মানে অন্যদিকে বিভিন্নভাবে ঠকাতে। এই সমস্ত জিনিস করতেই আমার তখন ভালো লাগতো, পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না। আই উড কপি
ইন ক্লাস ডিউরিং এক্সাম টাইম। আর যখনই এক্সাম টাইম আসতো তখন কী করতাম, আমি আমার যে বন্ধু আছে তাদের কাছ থেকে আমি কপি করেই কোনোভাবে পাস করতাম। আই উড ট্রাই টু গেট হোল্ড অফ দি এক্সামিনেশন পেপার দ্যাট হ্যাড বিন প্রিপেয়ার্ড অ্যান্ড স্টাডিড। কখনো কখনো এরকম আমি চেষ্টা করতাম যে এক্সামের জন্য যে পেপারটাকে, প্রশ্নপত্রটাকে তৈরি করা হয়েছে সেটা যদি কোনোভাবে আগে থেকে জোগাড় করতে পারি তাহলে সেটা কখনো কখনো করতাম, তারপরে সেটা পড়াশোনা করেই পরীক্ষা দিতে চলে যেতাম। তো এইভাবেই চলছিল। অ্যাজ আই কুড নট রিমেম্বার থিংস দ্যাট হ্যাড বিন টট টু মি ইন ক্লাস। এবং আমার এই সমস্ত জিনিস করার একটাই কারণ ছিল, কারণ ক্লাসে যে সমস্ত জিনিস পড়ানো হতো সেগুলো আমি কোনোটাই মনে রাখতে পারতাম না, এবং সেই জন্যই এই কপি করা বা এক্সাম পেপার কোনোভাবে লিক করানো, এই সমস্ত কাজগুলো আমাকে পাস করতে হতো। হাউএভার লেটার ওয়ান সেন্টেন্স স্পোকেন টু মি বাই মাই প্রিন্সিপাল চেঞ্জড মাই লাইফ। কিন্তু পরে আমার প্রিন্সিপাল আমাকে একটা কথা বলেছিল এবং সেই কথা আমার জীবনকে একদম পাল্টে দেয়। ওয়েন আই অ্যাপ্রোচড মাই 11th স্ট্যান্ডার্ড, সেই ঘটনাটাই এখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, যে আমি যখন এইভাবে 11-এ উঠলাম, দ্য প্রিন্সিপাল কল্ড মি অ্যান্ড সেড, প্রিন্সিপাল আমাকে একদিন ডাকলেন আর বললেন, লুক হিয়ার সন, বললেন কি বেটা দেখো, আই হ্যাভ বিন সিইং ইউ ফ্রম ডে ওয়ান। বলছে আমি তোমাকে 1 নম্বর দিন থেকে, মানে যেদিন থেকে তুমি এই স্কুলে ভর্তি হয়েছো সেদিন থেকেই তোমাকে আমি লক্ষ্য করছি। ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি কিন্তু একটা ভালো ছাত্র, বাট ইউ নেভার স্টাডি, কিন্তু তুমি পড়াশোনা করনি। মানে তুমি যদি পড়াশোনা করতে তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে, কারণ তোমার বুদ্ধি আছে। আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইউ টিল টুডে, এবং আমি 11th যেহেতু এটা, এতদিন পর্যন্ত তোমাকে দেখাশোনা করেছি, তোমার যত্ন নিয়েছি। নাও আই ক্যানট টেক কেয়ার অফ ইউ, কিন্তু এরপর থেকে আমি আর তোমার দেখাশোনা আবার টেক কেয়ার করতে পারবো না। সো ইউ ডু ইট ইয়োরসেলফ, এরপরে তোমাকে নিজেই করতে হবে। কারণ কি? সো ইউ ডু ইট ইয়োরসেলফ, কারণ এরপরে 12th বোর্ড এক্সাম আসে। সেই বোর্ড এক্সামে কিন্তু এতদিন আমি তোমাকে যে সাহায্য করে গেছি সেই সাহায্য তুমি আর পাবে না। 12th স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাকে নিজেই পড়াশোনা করে পাস করতে হবে। আর আমি জানি ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি যদি পড়াশোনা করো তুমি কিন্তু নিশ্চয়ই পাস করবে। হি টক টু মি ফর 5 মিনিটস, সে আমার সঙ্গে 5 মিনিট কথা বলেছিল। ইউ ডোন্ট হ্যাভ ইউর ফাদার, তোমার বাবা নেই। ইউর মাদার হ্যাজ ওয়ার্কড সো হার্ড টু ব্রিং ইউ আপ, তোমার মা খুব কষ্ট করে তোমাকে বড় করেছেন। অ্যান্ড পেড অল ইউর ফিজ অল দিস ইয়ার্স, এবং এই এত বছর ধরে তোমার পড়াশোনার খরচা চালিয়েছেন। বাট ইউ হ্যাভ অনলি প্লেড গেমস, কিন্তু তুমি কী করেছো তার পরিবর্তে? শুধুমাত্র খেলে বেরিয়েছো। নাও ইউ শুড রাইজ টু দ্য ওকেশন অ্যান্ড স্টাডি, এখন তোমার উচিত রাইজ টু দ্য ওকেশন, মানে সময় চলে এসছে যে তুমি এইসব ভুলে নিজের যে রেসপন্সিবিলিটি বা কর্তব্য আছে সেটা বোঝো এবং পড়াশোনা করতে শুরু করো। আই ইউজ টু বি আ ভেরি গুড স্পোর্টসম্যান, আমি খুব ভালো একজন খেলোয়াড় ছিলাম। আই হ্যাড বিন দ্য সিনিয়র চ্যাম্পিয়ন ফর মেনি ইয়ার্স, আমি অনেক বছর ধরে সিনিয়র চ্যাম্পিয়ন ছিলাম। অ্যান্ড আই অলসো ওয়াজ দ্য ক্রিকেট ক্যাপ্টেন, এবং আমাদের স্কুলের ক্রিকেট ক্যাপ্টেনও ছিলাম। আই ইউজ টু প্লে এভরি গেম, প্রত্যেকটা খেলাই আমি খেলতাম। বাট দ্যাট ইয়ার আই ডিড নট স্টেপ আউট অন টু দ্য ফিল্ড, কিন্তু সেই বছর সেই যে প্রিন্সিপাল আমাকে কথাগুলো বললেন সেই কথাগুলো শুনে আমি বাড়ির বাইরে আর বেরোইনি। আই উড গো ফর প্রেয়ার্স অ্যান্ড অল আই উড ডু ওয়াজ ইট অ্যান্ড স্টাডি। আর কি করতাম? প্রেয়ার, খাওয়া, পড়াশোনা, এটাই করতাম 1 বছর ধরে। আই নর্মালি ইউজ টু কপি অ্যান্ড পাস, এবং আমি আগের বছরগুলো কী করতাম? কপি করেই পাস করতাম। বাট আই রিয়েলাইজ দ্যাট ওয়ান্স আই ওয়াজ ইন এসএসসি, কিন্তু তারপরে আমি একটা উপলব্ধি হলো আমার, যে আমি যখন এবারে যেহেতু আমি এসএসসিতে চলে এসেছি, আই কুড নট ডু দ্যাট, এবং সেই জন্যই প্রিন্সিপাল আমাকে এই কথাটা বলেছিলেন, কারণ বোর্ড এক্সামে কপি করা যায় না, খুব স্ট্রিক্ট হয়, কড়া পাহারা থাকে। এবং সেটা রিয়েলাইজ করার জন্যই আমি খুব ভালোভাবে পড়াশোনা শুরু করেছিলাম। ওয়েন আই গট আ সেকেন্ড ক্লাস 50%, আমি 50% পেয়ে পাস করলাম ইন মাই এসএসসি, মানে আমার হায়ার সেকেন্ডারি এক্সামে। প্রিন্সিপাল বলেছিলেন, সান কনসিডার ইউর সেলফ অ্যাজ হ্যাভিং গট আ ডিস্টিংশন, বলে কি তুমি খুব ভালো রেজাল্ট করেছো, নাহলে তোমার যে অবস্থা ছিল তুমি ভাবতে পারো যে তুমি ডিস্টিংশন পেয়ে পাস করেছো। কারণ তার মানে প্রিন্সিপাল বলতে চাইছেন যে আমি আশাই করিনি তুমি পাস করবে, সেখানে তুমি নিজে না কপি করে নিজের দক্ষতায় 50% পেয়েছো, সেটাকে তুমি ধরতে পারো যে ডিস্টিংশনের সমান। দিস ইজ মাই মেমোরি অফ মাই স্কুল ডেজ, বলছে এইটুকু স্মৃতি আমার স্কুলের লাইফ থেকে মনে আছে। আই ডিড লটস অফ আদার থিংস, আমি অন্য অনেক কিছু জিনিস করতাম। সি অ্যাজ ফার অ্যাজ মাই থিংস আর কনসার্নড আই ক্যান রিমেম্বার, কিন্তু আমি এত কিছু জিনিস করতাম স্কুলে যে আমার আর মনে নেই কী কী করতাম। আই ফরগেট থিংস ভেরি ইজিলি, আর আমার আরেকটা দোষ আছে যে আমি খুব তাড়াতাড়ি জিনিস
ভুলে যাই। টু রিমেম্বার আই হ্যাভ টু সি থিংস অ্যাট এ ফটোগ্রাফ, এবং আমাকে যদি মনে রাখতে হয় তাহলে আমার জিনিসগুলো ফটোগ্রাফ হিসাবে মনে রাখতে হয়, মানে এটাই হচ্ছে আমার মনে রাখার কৌশল। এবং আমরা জানি এটাও একটা মনে রাখার কৌশল অনেকেরই আছে, যে তারা পিকচার কল্পনা করে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি একটা বাইসাইকেল, তাহলে বাইসাইকেলটা মনে রাখার একটা ভালো উপায় হচ্ছে বাইসাইকেলের একটা ছবি তোমার মধ্যে রাখা। তাহলে যখনই তোমাকে যে বাইসাইকেল কথাটা বলবে কেউ, তখন ওই বাইসাইকেলের ছবিটা তোমার মনে আসবে। সো এটাকে বলা হয় ফটোগ্রাফ হিসেবে জিনিস মনে রাখা। আই রিড আ বুক অ্যান্ড আই ক্যান রিমেম্বার দ্য ম্যাটার অ্যাজ আ ফটোগ্রাফ। বলছে আমি যদি একটা বই পড়ি, তার যে প্রধান বিষয়বস্তুটা সেটা একটা ছবির মতন আমি মনে রাখতে পারি, বাট নট থ্রু মাই মাইন্ড। কিন্তু আমার মন দিয়ে, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন যে আমি মনে রাখবো, সেই ক্ষমতাটা আমার ছিল না। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এবং আমার ক্ষেত্রে আমার মনে রাখার পন্থা হচ্ছে এটাই। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের যে বিভিন্ন মানুষের মনে রাখার কৌশল বিভিন্ন। তাহলে একজন যেভাবে মনে রাখছে সেভাবে যে আমাকেও মনে রাখতে হবে সেটা কোনো ব্যাপার নয়। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, তোমাকে এটা বের করতে হবে, তোমাকে এটা খুঁজে বের করতে হবে যে তোমার মনে রাখার কৌশলটা কী, কোনটা তোমার জন্য সুইটেবল, এবং সেইটাই তোমাকে বারবার অ্যাপ্লাই করতে হবে। তাহলেই দেখবে যে কোনো জিনিস মনে রাখতে পারবে। আই নেভার ফেল্ট এনিথিং অন বিং পুলড আপ। I used to be so interested in playing. I would receive a caning every week. I never felt anything on being pulled up, মানে আমার এখানে মনে হচ্ছে যে ক্লাসরুমে দাঁড় করানো, পড়া বলানোর জন্য। তো বলছে আমি এই যে আমাকে থামানো হতো বা ক্লাসরুমে পড়া জিজ্ঞাসা করা হতো এবং পারতাম না, তাতে আমার কিছু যেত আসতো না, কারণ আমি তখন খেলাতে এতই মত্ত থাকতাম যে আমার পড়াশোনার দিকে মনে ছিল না। এবং কেনিং মানে বেত, প্রহার, এবং প্রত্যেক সপ্তাহেই আমি মার খেতাম। তখন জার্নালিস্ট জিজ্ঞাসা করছে, ওয়েন ইউ নিউ দ্যাট ইউ হ্যাড ইনকার্ড দ্য wrath অফ ইউর টিচার বাই নট ডুইং এ হোমওয়ার্ক অর বাই বিহেভিং ব্যাডলি, ওয়েন ইউ নিউ ইউ উড গেট এ কেনিং, হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ ইউর মাইন্ড? তখন জার্নালিস্টটা জিজ্ঞাসা করছেন যে স্কুল যাওয়ার আগে আপনি যখন জানতেন, ইনকার্ড দ্য wrath অফ ইউর টিচার মানে রাগ সহ্য করা, যে আপনি যদি হোমওয়ার্ক না করেন তাহলে টিচাররা আপনার প্রতি রেগে যাবে, বা বাই বিহেভিং ব্যাডলি মানে ঠিকমতো পড়াশোনা না করা, না ভদ্র সভ্য থাকা, এগুলো যদি না করেন তাহলে টিচারদের রাগের আপনি কারণ হবেন, বা আপনাকে শাস্তি দেওয়া হবে, তাহলে এগুলো, বা আপনাকে বেত দিয়ে প্রহার করা হবে। তো এগুলো তো আপনি জানতেন যে আমি যদি পড়াশোনা না করি তাহলে এগুলো টিচার আমার প্রতি করবে। তাহলে এগুলো জানা সত্ত্বেও আপনার মানসিক স্টেট অফ ইউর মাইন্ড মানে আপনার মানসিক অবস্থা বা মানসিক পরিস্থিতি কীরকম ছিল? তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, স্টেট অফ মাইন্ড, আমার মানসিক অবস্থাটা, জাস্ট লিফট আপ দ্য হ্যান্ড অ্যান্ড দে উড কেন ইউ। বলছে আমার মানসিক, আমি এইসব নিয়ে ভাবতাম না। যখনই আমাকে পড়ার জন্য ধরতো, আমাকে ধরো পড়া ধরলো, আমি সঙ্গে সঙ্গেই হাত তুলে দিতাম যে আমি মার খাওয়ার জন্য প্রস্তুত। তারপরে কি আমি মার খেতাম, মার খাওয়ার পরেই দেন হোয়াট আই ডু, ইট উড হার্ট ব্যাডলি, খুব লাগতো, অ্যান্ড দেন আই উড হ্যাভ টু ফরগেট অ্যাবাউট ইট, এবং তারপরে আমি সম্পূর্ণভাবে এই বিষয়টা ভুলে যেতাম, বিকজ আই উড ওয়ান্ট টু গো অ্যান্ড প্লে। কিন্তু কেন করতাম আমি এটা? কারণ আমার তখন মাথায় একটাই জিনিস আছে যে এইসব কিছু হয়ে গেলে আমি খেলতে যেতে পারবো এবং খেলাতে আমি মনোযোগ দিতে পারবো, মানে এতটাই আমি খেলার প্রতি ফোকাস ছিলাম। ইউ নেভার ফেল্ট ইনসিকিউর অর থ্রেটেন্ড। তখন জার্নালিস্ট জিজ্ঞাসা করছে, আপনি কখনো নিরাপত্তাহীনতায় ভোগেননি, বা মনে হয়নি যে এটা খুব একটা ভয় লাগেনি যে যদি আমি পড়াশোনা না করি তাহলে আমাকে প্রহার করা হবে, টিচার আমার প্রতি রেগে যাবেন? এগুলোতে কোনো দিন আপনার ভয় লাগেনি বা খারাপ লাগেনি যে সবাই পাচ্ছে আমি পাচ্ছি না? এটাকে বলা হয় ইনসিকিউর ফিল করা। তখন হাফিজ কন্ট্রাক্টর তার উত্তর বলছেন, দেখো, বলছে আই ওয়াজ জাস্ট ইন্টারেস্টেড ইন প্লেইং অ্যান্ড নাথিং এলস। ও বললো কি, না, আমার এগুলো কিছুই মনে হতো না, কারণ আমি শুধুমাত্র খেলাতেই ইন্টারেস্টেড ছিলাম, আর কিচ্ছুতে না। আই ওয়াজ মোস্ট ইন্টারেস্টেড ইন ফানি প্র্যাঙ্ক, আর আমি ইন্টারেস্টেড ছিলাম যে কাকে কীভাবে ঠকানো যায় তাতে। ওয়ান ডে আই ডিড নট ওয়ান্ট টু স্টাডি, সো আই ক্রিয়েটেড আ ডিস্ট্রাকশন। মানে একদিন কি হলো, একটা ঘটনা বলছেন যে একদিন আমার পড়াশোনা করতে ইচ্ছা করছিল না, ক্লাস করতে ইচ্ছা করছিল না, সো আই ক্রিয়েটেড এ ডিস্ট্রাকশন মানে বিনোদন, মানে নিজের চিত্ত বিনোদনের জন্য একটা জিনিস করেছিলাম। কি করেছিলাম? ফর ওয়ান হোল আওয়ার উই প্লেড চোর পুলিশ। তো পুরো 1 ঘন্টা আমরা কি খেলেছিলাম সেই ক্লাসে? চোর পুলিশ খেলেছিলাম। এভরি স্যাটারডে উই ওয়ার অ্যালাউড টু গো ইন টু টাউন টু সি আ মুভি। আর প্রত্যেক স্যাটারডে আমাদেরকে এটা
অ্যালাউ মানে পারমিশন দেওয়া হতো যে তোমরা শহরে যেয়ে একটা সিনেমা দেখতে পারো। সো হোয়াট আই উড ডু ওয়াজ হ্যাভ নো লাঞ্চ অ্যান্ড কালেক্ট মানি ফ্রম 40 to 50 স্টুডেন্টস অ্যান্ড রান অ্যান্ড বাই দ্য টিকিটস। তো বলছে সেই জন্য আমি কী করতাম, সেই দিন আমি লাঞ্চ খেতাম না এবং আমার ক্লাসে যত 40-50 জন স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে দৌড়ে যেয়ে তাদের জন্য টিকিটস কিনতাম এবং অবভিয়াসলি যেহেতু আমি তাদের টিকিটটা কেটে দিচ্ছি সেই জন্য তাদের কাছে কিছু এক্সট্রা পয়সাও আমি সংগ্রহ করতাম। অন মাই ওয়ে ব্যাক, আর যখন টিকিটস কিনে আমি ফিরে আসতাম, আই উড ইট টু মাই হার্টস কন্টেন্ট। আর সেই টাকা দিয়ে, সেই যে টাকা আমি সংগ্রহ করেছি সেই টাকা দিয়ে আমি কী করতাম, হার্টস কন্টেন্ট মানে যত ইচ্ছা পেট পুড়ে খাবার খেতাম। আই ইউজ টু বি দি লিডার অফ আ গ্যাং, এবং আমি একটা গ্যাংয়ের লিডারও ছিলাম। উই উড হ্যাভ গ্যাং ফাইটস, এবং আমাদের আরও অন্য গ্যাং ছিল, সেই গ্যাংদের মধ্যে ফাইটস মানে মারপিটও হতো। অ্যান্ড প্ল্যান স্ট্র্যাটেজিস, এবং আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা বা কৌশলও ঠিক করতাম ফাইট করার। দিস থিংস ইউজ টু ইন্টারেস্ট মি, এবং এই সমস্ত জিনিস করতেই আমাকে ভালো লাগতো। মোর দ্যান এনি অ্যাকাডেমিক্স মানে পড়াশোনা, মানে পড়াশোনা ছাড়া এই সমস্ত জিনিস করতে আমার ভালোবাসতাম। স্টুডেন্টস ইউজ টু বুক মাই টেক্সট বুকস ফর দ্য ফলোয়িং ইয়ার, বলছে, এবং আমি পড়াশোনা এত খারাপ ছিলাম যে নেক্সট ইয়ারের জন্য আমার যে টেক্সট বুক যেগুলো আমার আর প্রয়োজন নেই সেইগুলো স্টুডেন্টসরা আমার বইগুলো আগেই বুক করে নিত যে তোমার বইগুলো আমি কিনবো। কেন? বিকজ দে ওয়্যার অলমোস্ট ব্র্যান্ড নিউ, কারণ আমার বইগুলো প্রায় নতুনই থাকতো, কারণ বইগুলো তো আমি খুলতামই না, পড়তামই তো না। আই প্রবাবলি ওপেন দ্যাম ওয়ান ডে বিফোর এক্সাম, হয়তো ম্যাক্সিমাম বই আমি পরীক্ষার একদিন আগে হয়তো প্রথমবার খুলতাম। নাও দ্য জার্নালিস্ট আস্কড, সো হাউ ডিড ইউ গেট ইনটু দ্য ফিল্ড অফ আর্কিটেকচার? তখন জার্নালিস্টে জিজ্ঞাসা করছেন যে আর্কিটেকচার মানে স্থাপত্য। তো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্কিটেকচার ইন ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার সবথেকে ফেমাস আর্কিটেকচার হচ্ছেন হাফিজ কন্ট্রাক্টর। তো সেটাই জিজ্ঞাসা করছেন জার্নালিস্টকে, আপনি এই আর্কিটেকচার ফিল্ডে কী করে এলেন? ইন দি কলেজ ফর আর্কিটেকচার নোবডি who had got below 80 to 85% was allowed to enter. I had only 50%. তো তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, আসলে তখন আর্কিটেকচার একটা কলেজ ছিল, কিন্তু সেই আর্কিটেকচারের কলেজে ভর্তি হওয়ার জন্য মিনিমাম 80 to 85% দরকার ছিল, আর আমি তো পেয়েছিলাম মাত্র 50%। আই ওয়ান্টেড টু জয়েন দি আর্মি, সেই জন্য আমি আর্কিটেকচারে যখন দেখলাম আর্কিটেকচার কলেজে আমি জয়েন করতে পারবো না, তখন আমি চেয়েছিলাম আর্মি জয়েন করতে। আই গট মাই অ্যাডমিশন লেটার, এবং আমি অ্যাডমিশন লেটারও পেয়ে গেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম এবং তাতে আমি সিলেক্ট হয়ে গেছিলাম। বাট মাই অন্ট টোর ইট আপ, কিন্তু আমার অন্ট যখন সেটা দেখেন উনি সেটাকে ছিঁড়ে ফেলে দেন, মানে উনি অনুমতি দেন না। দেন আই ডিসাইডেড দ্যাট আই ওয়ান্টেড টু জয়েন দ্য পুলিশ ফোর্স, তারপরে আমি ডিসাইড করি বা মনস্থির করি যে আমি পুলিশ ফোর্স জয়েন করবো। তাহলে মাই মাদার সেড, এতে তাই আমার মা বলেন, ডোন্ট জয়েন দি পুলিশ ফোর্স, জাস্ট ডু ইয়োর গ্র্যাজুয়েশন। তখন আমার মা বলেন কি পুলিশ ফোর্স তোমাকে জয়েন করতে হবে না, তুমি আগে পড়াশোনা করো, তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। সো আই ওয়েন্ট টু জয় হিন্দ কলেজ ইন বম্বে, সেই জন্য তখন বম্বে বলা হতো, তখনকার বম্বেতে আমি জয় হিন্দ কলেজ ছিল, সেই জয় হিন্দ কলেজ আমি জয়েন করি। দেয়ার আই ওয়াজ টু আইদার টেক ফ্রেঞ্চ অর জার্মান, সেখানে আমার দুটো অপশান ছিল নেবার পড়াশোনা করার জন্য, একটা হচ্ছে জার্মান আর নাহলে ফ্রেঞ্চ। দো আই হ্যাড স্টাডিড ফ্রেঞ্চ ফর 7 years, এবং স্কুলে আমি 7 বছর ফ্রেঞ্চ পড়ি, মানে ফ্রেঞ্চ বিষয়টা আমার ছিল। আই ডিড নট নো 7 words অফ ফ্রেঞ্চ, কিন্তু তা সত্ত্বেও 7 বছর পড়াশোনা ফ্রেঞ্চ নিয়ে করা সত্ত্বেও আমি ফ্রেঞ্চে 7টা শব্দও শিখতে পারিনি। সো আই টুক জার্মান, এবং সেই জন্য আমি জার্মান নিই। দেন মাই জার্মান টিচার ডায়েড, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে জার্মান টিচার উনি মারা যান। দ্য কলেজ টোল্ড মি দ্যাট আই কুড চেঞ্জ দ্য কলেজ, তখন কলেজ আমাকে ডেকে বলে তোমার কাছে দুটো অপশন আছে, আইদার তুমি কলেজ চেঞ্জ করে নাও অর টেক ফ্রেঞ্চ, আর নাহলে ফ্রেঞ্চ নিয়ে নাও। নাও হু উড গিভ মি অ্যাডমিশন ইন অ্যানাদার কলেজ? নাও হাফিজ কন্ট্রাক্টর বলছেন এই 50% মার্কস নিয়ে আমাকে আর অন্য কোন কলেজ অ্যাডমিশন দেবে? আই হ্যাড গট অ্যাডমিশন টু জয় হিন্দ বাই ইনফ্লুয়েন্স, জয় হিন্দ কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ইনফ্লুয়েন্স মানে প্রভাব খাটিয়ে, মানে চেনা জানা ছিল, কোনো রেকমেন্ডেশন ছিল, কাউকে মানে পার্টির লোক ধরে টরে যখন যেমন আজকালকার যুগে হয়, তো সেই রকমভাবে আমি প্রভাব খাটিয়ে আমি কোনো মতে জয় হিন্দ কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। এবারে আমাকে অন্য কোনো কলেজে অ্যাডমিশন কে দেবে? সো আই থট ওকে আই উইল টেক ফ্রেঞ্চ, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ফ্রেঞ্চটাই নেওয়া যাক।
অ্যান্ড আই স্টার্টেড লার্নিং ফ্রেঞ্চ এগেন, এবং তারপরে আবার আমি ফ্রেঞ্চ শিখতে শুরু করি। আই লার্নড ইট ফ্রম মাই কাজেন, এবং এই ফ্রেঞ্চ শেখাতে আমাকে আমার কাজেন অনেক সাহায্য করে। শি ওয়াজ অ্যান আর্কিটেক্টস ওয়াইফ, সে কী ছিল? সে একজন আর্কিটেক্টসের ওয়াইফ ছিল, মানে স্ত্রী ছিলেন। আই ওয়াজ গোয়িং টু অ্যান আর্কিটেক্টস অফিস টু লার্ন ফ্রেঞ্চ, তো আমি কী করতাম, আমার যে কাজিন ছিল তার যে বিবাহ হয়েছিল যার সঙ্গে হাজব্যান্ড, তার অফিসে যেতাম, ওখানে আমার কাজিন আসতো এবং আমাকে ফ্রেঞ্চ শেখাতো। তো প্রতিদিন আমি তার মানে আর্কিটেক্টসের অফিসে যেতাম। ওয়াজ ইট দেন দ্যাট ইউ ডিসাইডেড ইউ ওয়ান্টেড টু ডু আর্কিটেকচার? তখন জার্নালিস্টে জিজ্ঞাসা করছে, আপনি কি তখন ওই যখন আর্কিটেকচারের অফিসে আপনি যেতেন ফ্রেঞ্চ শিখতে আপনার কাজিনের কাছে, তখনই কি আপনি এটা মনস্থির করেন যে আপনি একজন আর্কিটেকচার হবেন? হাফিজ কন্ট্রাক্টর তখন বলেন এর উত্তরে, অ্যাকচুয়ালি ইট অল হ্যাপেন্ড কোয়াইট বাই চান্স। বললো কি না, এরকম আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেই একটা ঘটনা ঘটে, সেখান থেকে আমার জীবনের মোড়টা পাল্টে যায়। এবার হাফিজ কন্ট্রাক্টর সেই ঘটনাটাই বলছেন। ইন দি আর্কিটেক্টস অফিস আই স সামবডি ড্রয়িং আ উইন্ডো ডিটেল। তো আমি একদিন আর্কিটেকচার অফিসে গেছি, তো সেখানে যে দেখছি একজন একটা জানলার একটা ডিজাইন ড্র করছে। আ উইন্ডো ডিটেল ইজ আ ভেরি অ্যাডভান্সড ড্রয়িং, এবং জানলার একটা ডিটেলে ড্র করা, যেটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা বলি, সেটা হচ্ছে খুব অ্যাডভান্সড একটা ড্রয়িং। অ্যাডভান্সড ড্রয়িং মানে যারা আনকোরা বা যারা প্রথম আর্কিটেকচারে এসছে তারা কিন্তু সহজে উইন্ডো ডিটেল ড্র করতে পারে না। তো এটা একটা খুব অ্যাডভান্সড ড্রয়িং ছিল। কিন্তু আই টোল্ড হিম দ্যাট হিজ ড্রয়িং ওয়াজ রং। আমার তো আর্কিটেকচারে কোনো অভিজ্ঞতা ছিল না, আমি তো পড়ছিলাম ফ্রেঞ্চ, কিন্তু তার সত্ত্বেও সেই উইন্ডো ডিটেলের ছবিটা দেখে আমি ওকে বলে দিই যে আপনি যে ড্রয়িংটা এঁকেছেন এটা ভুল এঁকেছেন, দ্যাট দ্য উইন্ডো হি হ্যাড ড্রন উড নট ওপেন। এবং আমি এটাও বলে দিই তাকে যে আপনি যে উইন্ডোটা এঁকেছেন, এই আঁকা হিসাবে যদি উইন্ডোটাকে তৈরি করা হয় তাহলে এই উইন্ডোটা কিন্তু খুলবে না। হি দেন হ্যাড আ বেট উইথ মি অ্যান্ড লেটার হি ফাউন্ড দ্যাট ইনডিড হিজ ড্রয়িং ওয়াজ রং। এবং পরে উনি আমার সঙ্গে একটা শর্তও লাগিয়েছিলেন। পরে সেই শর্তটা সেই লোকটি হেরে যায় এবং দেখা যায় যে সত্যিই সেই উইন্ডোটা খুলছে না। মাই কাজিনস হাজব্যান্ড ওয়াজ সারপ্রাইজড। আমার কাজিনের যে হাজব্যান্ড, মানে যার কাছে আমি শিখতে এসেছিলাম তার হাজব্যান্ড, সে এটা তো দেখে বা এই ব্যাপারটা শুনে অবাক হয়ে গেল। হি আস্কড মি টু ড্র আ ফিউ স্পেসিফিক থিংস। তখন সে আমাকে একদিন ডেকে কিছু জিনিস আমাকে আঁকতে বলে, উইচ আই ইমিডিয়েটলি ডিড। সেগুলো আমি খুব সঙ্গে সঙ্গে এঁকে দিই। হি আস্কড মি টু ডিজাইন এ হাউস। আমাকে একটা হাউস ডিজাইন করতে বলে, মানে বলে কি একটা হাউস তুমি খাতা কলমে মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এঁকে দেখাও। অ্যান্ড আই ডিজাইনড এ হাউস, এবং আমি সঙ্গে সঙ্গে একটা হাউসও ডিজাইন করে দিই। আফটার দ্যাট হি টোল্ড মি টু ড্রপ এভরিথিং অ্যান্ড জয়েন আর্কিটেকচার। এবং এইটা দেখে, এরকম আমার এই অভূতপূর্ব গুণটা দেখে সে বলে তুমি যা পড়ছো, যা এখন করছো সব ছেড়ে দাও, আর এখনই তুমি আর্কিটেকচার জয়েন করো। উই ওয়েন্ট টু মিট দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ। তারপরে আমরা আমাদের প্রিন্সিপালের সঙ্গে যেয়ে দেখা করি। দ্য প্রিন্সিপাল ওয়ার্নড মি, আই উইল অ্যালাউ ইউ টু টেক পার্ট ইন দি এন্ট্রান্স এক্সাম। এবার প্রিন্সিপালের সঙ্গে এই কাজিনের হাজব্যান্ড আর হাফিজ কন্ট্রাক্টর গিয়েছিলো এই কথা বলতে, মানে স্পেশালি ওই কাজিনের হাজব্যান্ড সেই গিয়েছিলো যে খুব ট্যালেন্টেড, খুব বড় একজন আর্কিটেকচার হতে পারে, তো আমি চাই এই আর্কিটেকচার নিয়ে পড়ব। তখন প্রিন্সিপাল ওকে ওয়ার্ন করে দেয়, কারণ সে অলরেডি ফ্রেঞ্চ পড়ছিল, যে ঠিক আছে আমি আর্কিটেকচার পড়ার জন্য যে এন্ট্রান্স এক্সাম হয় সেই এন্ট্রান্স এক্সামে ওকে বসতে দেবো, কিন্তু সেই এন্ট্রান্স এক্সামে যদি পাস না করতে পারে তাহলে কিন্তু ও আর্কিটেকচার জয়েন করতে পারবে না। আই গট অ্যান A+, কিন্তু খুব বিস্ময়কর বিষয় হলো যে কোনো দিন পড়াশোনায় ভালো ছিল না, সবসময় খেলাধুলা করতো, 50% এইচএসে পেয়েছিল, কোনো মতে একটা কলেজ জয়েন করেছে, সে আর্কিটেকচারে এন্ট্রান্স এক্সামে A+ পায় জীবনে প্রথমবার। অ্যান্ড ফ্রম দ্যাট ডে ইট ওয়াজ আ কেক ওয়াক। এবং হাফিজ কন্ট্রাক্টর বলছেন সেই দিন থেকে ইট ওয়াজ এ কেক ওয়াক, মানে এই পড়াশোনা করাটা আমার কাছে খুব সহজ ছিল। কেক ওয়াক মানে খুব সহজ একটা বিষয়, কারণ এতদিনে আমার যে ইন্টারেস্ট সেটা আমি খুঁজে পেয়েছিলাম। আই হ্যাড নেভার মেড আ প্ল্যান, আমি কখনো কোনো প্ল্যান বানাইনি, বাট আই নিউ হাউ সামথিং লুকড লাইক ফ্রম দ্য টপ। কিন্তু আমার মধ্যে একটা ক্ষমতা ছিল যে কোনো জিনিস উপর থেকে দেখতে কীরকম হবে সেটা আমি নিজে মনে মনে কল্পনা করতে পারতাম, এবং সেটা এক্স্যাক্টলি সেরকমই হতো। আই হ্যাড নেভার নোন হোয়াট এ সেকশন ওয়াজ। আমি কোনোদিন সেকশন মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা আর্কিটেকচারের টার্মে সেকশন বলে একটা জিনিস হয়, তো সেকশন কী জিনিস সেটা কোনোদিন জানতাম না।
বাট আই নিউ ইফ ইউ কাট আ প্ল্যান হোয়াট ইট উড লুক লাইক। কিন্তু আমি এটা জানতাম, এটা প্ল্যানকে যদি মাঝখান থেকে ব্যবচ্ছেদ করে দেওয়া হয় তাহলে সেটা দেখতে কেমন লাগবে সেটা আমি খুব সহজেই বুঝতে পারতাম এবং খুব সহজেই আমি এঁকে দিতে পারতাম। তার মানে উনি বলতে চাইছেন যে টেকনিক্যাল টার্মগুলো আমি হয়তো জানতাম না, কিন্তু আর্কিটেকচার বিষয়ে একটা ভগবান প্রদত্ত বা উপরওয়ালা প্রদত্ত একটা বলতে পারি স্কিল বা গুণ আমার মধ্যে ছিল। আই স্টুড ফার্স্ট ক্লাস ফার্স্ট থ্রু আউট আফটার দ্যাট। বলছে এবং তারপর থেকে আমি আর্কিটেকচার যে পড়াশোনা করেছিলাম তারপর থেকে A+ পেয়ে আমি এন্ট্রান্স এক্সাম থেকে আর্কিটেকচারে ভর্তি হলাম এবং তারপর থেকে আমি প্রত্যেকটা ক্লাসেই মানে প্রত্যেকটা ইয়ারেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম। আই বিলিভ দ্যাট অল দিস আন্ডারস্ট্যান্ডিং কেম ফ্রম হোয়াট আই ইউজ টু প্লে অ্যান্ড ডু ডিউরিং স্কুল। তখন হাফিজ কন্ট্রাক্টর বলে এই আমার মধ্যে যেই গুণটা তৈরি হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং মানে আমার মনে হয় সেটা হয়েছে ওই স্কুলের সময়ে যে আমি খেলাধুলা করতাম সেখান থেকেই এসছে। কীরকম? সে বলছে দেখো, আই হ্যাড এ ফ্রেন্ড কল বেহরাম দেবেচা। বলছে আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল বেহরাম দেবেচা। উই ইউজ টু হ্যাভ কম্পিটিশনস বিটুইন আস ফর ডিজাইনিং ফোর্টস। এবং আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হতো। কি প্রতিযোগিতা? ফোর্টস মানে দুর্গ বানানোর প্রতিযোগিতা। গানস অ্যান্ড অ্যামুনিশন, গানস বানানোর প্রতিযোগিতা, কার্তুজ বানানোর প্রতিযোগিতা, এগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো মানে এইগুলো তৈরি করার। ইচ অফ আস উড ডিজাইন সামথিং ইন অ্যান এফর্ট টু বি ডিফারেন্ট। এবং প্রত্যেক সময় আমরা কী করতাম, বিভিন্ন ধরনের ফোর্ট ডিজাইন করতাম এবং আমাদের মধ্যে এত বেশি প্রতিযোগিতা ছিল যে আমি চেষ্টা করতাম যেন আমার ফোর্টটা ওর থেকে একদম আলাদা হয়। ইন স্কুল ওয়েন আই ওয়াজ ইন দি সেকেন্ড অর থার্ড স্ট্যান্ডার্ড, ওয়ান অফ মাই টিচার্স মিসেস গুপ্তা saw my sketches. তো আমি যখন ক্লাস 3-তে পড়ি, হাফিজ কন্ট্রাক্টর বলছেন এখনও মনে পড়ে যে আমি কিছু স্কেচেস এঁকেছিলাম এবং সেই স্কেচেসগুলো আমার থার্ড স্ট্যান্ডার্ডে যিনি টিচার ছিলেন মিসেস গুপ্তা, উনি দেখে বলেন, সি ইউ আর ইউজলেস ইন এভরিথিং এলস বাট ইউর স্কেচেস আর গুড। বলছে দেখো তুমি পড়াশোনাতে খুবই খারাপ, বাকি সব কিছুতে খারাপ হলেও তোমার স্কেচগুলো কিন্তু খুব সুন্দর। ওয়েন ইউ গ্রো আপ ইউ বিকাম অ্যান আর্কিটেক্ট। তখন মিসেস গুপ্তা একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন তুমি বড় হবে তখন একটা আর্কিটেক্ট হও, কারণ তোমার হাতের ড্রয়িং খুব ভালো। আই ডিড নট নো অ্যাট দ্য টাইম বাট শি ওয়াজ রাইট। তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন সেই সময় আমি ওটা জানতাম না যে সত্যি আমি একজন আর্কিটেক্ট হতে পারি, কিন্তু পরে আমি জেনেছিলাম যে উনি ঠিক বলেছিলেন। লেটার আফটার আই বিকেম অ্যান আর্কিটেক্ট, পরে যখন আমি এখন একজন আর্কিটেক্ট হয়ে যাই, I went back to meet her and tell her, আমি সেই মিসেস গুপ্তার কাছে গিয়েছিলাম এবং তাকে এই কথাটা বলেওছিলাম যে ম্যাম আপনি এই কথাটা আমাকে একদিন বলেছিলেন। যাই হোক, তখন জার্নালিস্ট আরেকটা প্রশ্ন করছে, ওয়াই ডু ইউ থিঙ্ক ইউ ডিড নট লাইক স্টাডিজ? তখন বলছে ঠিক আছে এসব তো ঠিক আছে, কিন্তু আপনার কেন মনে হয় যে আপনার পড়াশোনা করতে ভালো লাগতো না? ওয়াজ ইট বিকজ ইউ ফেল্ট ইউ কুড নট কোপ, কুড নট ডিল উইথ দ্য কারিকুলাম? আপনার কী মনে হতো আপনার পড়াশোনা করতে কি এই কারণে ভালো লাগতো না যে আপনার মনে হতো যে ইউ কুড নট কোপ মানে আপনি এগুলো পেরে উঠবেন না, বা কুড নট ডিল উইথ দ্য কারিকুলাম মানে এই যে ভাস্ট একটা কারিকুলাম আছে বা সিলেবাস আছে সেটা আপনি ফিনিশ করতে পারবেন না, তো সেইটার জন্য কি আপনার পড়াশোনা করতে ভালো লাগতো না? তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন, আই ওয়াজ ভেরি ব্যাড অ্যাট ল্যাঙ্গুয়েজেস। বলছে দেখো আমি ল্যাঙ্গুয়েজে খুব খারাপ ছিলাম, তোমাকে তো বললাম 7 বছর ফ্রেঞ্চ পড়েছি, 7টা ওয়ার্ডও জানতাম না। সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি আই কুড ডিল উইথ, বলছে সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি কোনো মতে আমি হয়তো উতরে যেতে পারতাম। ম্যাথস ওয়াজ ভেরি ব্যাড, কিন্তু আবার অঙ্কেতে আমি প্রচণ্ড খারাপ ছিলাম। আই জাস্ট ওয়াজ নট ইন্টারেস্টেড, এবং এই সবের প্রধান কারণ ছিল যে আমি ইন্টারেস্টেডই ছিলাম না, মানে আমাকে এইসব করতে ভালোই লাগতো না। আই ওয়াজ স্টাডিং ফর দ্য সেক অফ স্টাডিং, আমি পড়াশোনা করতাম পড়াশোনা করতে হয় তার জন্য। হোয়াট দে টট মি টুডে আই উড ফরগেট আফটার 2 days, তারা আজকে আমাকে যা শেখাতো সেটা 2 দিন পরেই আমি ভুলে যেতাম, কারণ সেইগুলো শেখাতে আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আই উড নট বদার বিকজ দেয়ার ওয়াজ নো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দেয়ার টু বিগিন উইথ। এবং হাফিজ কন্ট্রাক্টর বলছেন এবং আরেকটা কারণ ছিল যে ওরা যে সমস্ত জিনিস শেখাতো না সেগুলোতে মাইন্ড ইউজ করার কোনো জায়গা ছিল না, মানে যেটা আমরা বাঁধা ধরা গতে কী বলা হয়, এই সূত্র মুখস্থ করো, এই অঙ্কটা করো, জিওগ্রাফির এই চ্যাপ্টারটা পড়ো, বেশিরভাগই কী হয় আমরা কি মুখস্থর উপরে চলি। তো বলছে সেখানে ক্রিয়েটিভিটির কোনো স্থান নেই, নিজের মন থেকে করার কোনো সুযোগ নেই, সেই জন্য আমার ওই সমস্ত জিনিস করতে ভালো লাগতো না। Did you think that what they taught in school was boring, or did you feel that once you understood the concept of what was being taught, you lost interest in the rest of the lesson?
তখন জার্নালিস্টে জিজ্ঞাসা করে কি ডিড ইউ থিঙ্ক দ্যাট দে টট ইন দ্য স্কুল ওয়াজ বোরিং, কি আপনার স্কুলে যেটা শেখানো হয়েছিল সেটা কি আপনার মনে হতো খুব বোরিং? অর ডিড ইউ ফিল, বা আপনার কি এটা অনুভব হতো যে ওয়ান্স ইউ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, যে একবার যখন আপনি কনসেপ্টটা বুঝে যেতেন, হোয়াট ওয়াজ বিং, যে যা বোঝানো হচ্ছে সেটার কনসেপ্টটা যদি বুঝে যেতেন, ইউ লস্ট ইট, তারপরেই আপনার ইন্টারেস্ট চলে যেত, যে আপনি তো বুঝে গেছি এটা নিয়ে, এটা আবার পড়ার কেন দরকার আছে, কী কারণ ছিল? তখন হাফিজ কন্ট্রাক্টর বলেন লিভিং ইন আ বোর্ডিং স্কুল ইজ ডিফিকাল্ট, বোর্ডিং স্কুলে থাকা খুব একটা ডিফিকাল্ট বিষয়। উই ওয়ার জাস্ট লিভিং ফ্রম ডে টু ডে, আমরা প্রত্যেক দিন কোনোভাবে কাটাতাম। উই হ্যাড টেস্টস উই ইউজ টু জাস্ট কপি, আমাদের প্রত্যেক প্রায়ই টেস্ট হতো এবং সেই বেশিরভাগ টেস্টই আমরা কপি করে পাস করতাম। দ্য টিচার থট দ্যাট উই হ্যাড ডান আওয়ার ওয়ার্ক, এবং টিচার ভাবতেন যেহেতু টেস্টে আমরা ঠিকঠাক স্কোর করতাম, টিচার ভাবতেন ঠিক আছে আমরা হয়তো পড়াশোনা করতাম। তখন জার্নালিস্ট বলে দের ইজ আ কন্টেনশন দ্যাট গিফটেডনেস অ্যান্ড লার্নিং ডিসএবিলিটিস গো হ্যান্ড ইন হ্যান্ড। দের ইজ এ কন্টেনশন, মানে এরকম একটা কথা আছে, তখন বলছেন জার্নালিস্ট যে গিফটেডনেস মানে যেটা ভগবান প্রদত্ত, অ্যান্ড লার্নিং ডিসএবিলিটিস, এবং কোনো কিছু শিখতে না পারার বা শেখার একটা অক্ষমতা, এই দুটো হ্যান্ড ইন, মানে দুটো একসঙ্গে হয়। মানে যে কোনো একটা পার্টিকুলার জিনিসে খুব যদি গিফটেড হয়, সে আবার অন্য জিনিসগুলো শিখতে অক্ষম থাকে, মানে শিখতে পারে না। তো আপনার ক্ষেত্রে কি সেটাই হয়েছিল যে আপনি হয়তো ওই আর্কিটেকচার এত গিফটেড ছিলেন বলেই অন্য জিনিস শিখতে আপনার এত অসুবিধা হতো? ওয়াজ দ্যাট কেস? ডু ইউ থিঙ্ক দিস অ্যাপ্লাইজ টু ইউ? তখন জার্নালিস্ট বলছেন আপনার ক্ষেত্রেও কি মনে হয় যে এই জিনিসটা খাটে? তখন হাফিজ কন্ট্রাক্টর বলেন ওয়েল টেক সাম স্টুডেন্টস ফ্রম মাই ক্লাস, দোজ হু অলওয়েজ স্টুড ফার্স্ট অর সেকেন্ড আর টুডে ডুইং ভেরি অর্ডিনারি জবস। বলছে হ্যাঁ হতেও পারে, কিন্তু ধরুন আমার সঙ্গে আমার ক্লাসে যে সমস্ত ছাত্ররা পড়তো এবং যারা সবসময় ফার্স্ট সেকেন্ড বা থার্ড হতো, আজকে কিন্তু তারা খুব বোরিং কাজ করছে বা খুব একটা সাধারণ কাজ করছে। তাহলে সেরকমই যদি হতো তাহলে তারাও তো ভালো কাজ করতো, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, তারা তো পড়াশোনায় ভালো ছিল, তাহলে তারা তো এখন আর ভালো জায়গায় নেই, তারা তো সাকসেসফুল না, এরকম কেন? সো হাফিজ কন্ট্রাক্টর বলছেন আমি এটাতে বিশ্বাস করি না। নাও দ্য জার্নালিস্ট, আই হ্যাভ কাম অ্যাক্রস দিস সিচুয়েশন ইন সো মেনি ডিফারেন্ট প্লেসেস where people tell me that their class toppers are doing very ordinary today. তখন একমত হচ্ছে জার্নালিস্ট, বলছে আমিও আপনার সঙ্গে একমত, আমিও আই হ্যাভ কাম অ্যাক্রস দ্য সিচুয়েশন, আমিও এরকম একটা পরিস্থিতির মধ্যে অনেকবার পড়েছি, যেখানে অনেক জায়গায় আমি দেখেছি where people tell me, মানুষজন বলে কি তারা ক্লাসের টপার ছিল বা তারা দেখেছে যে তাদের সঙ্গে যারা তারা ক্লাসের টপার, তারা আজকে খুব অর্ডিনারি কাজ করছে। তখন হাফিজ কন্ট্রাক্টর বলেন ইন স্কুল আই থিঙ্ক লিভিং আওয়ার লাইফস দেয়ার মেড আস স্ট্রিট স্মার্ট। তখন হাফিজ কন্ট্রাক্টর বলছেন আমার মনে হয় আমাদের জীবনটাকে উপভোগ করে বাঁচা উচিত, এবং যদি আমরা জীবনটাকে উপভোগ করে বাঁচি এবং আমরা যদি সব কিছুই করি শুধুমাত্র পড়াশোনা না করে, তাহলে আমরা কি করে, তাহলে স্কুল আমাদেরকে খুব স্ট্রিট স্মার্ট করে দেবে। স্কুলে শুধুমাত্র পড়াশোনা করার জায়গা নয়, স্কুলে আমাদের যেন সর্বাঙ্গীন একটা ডেভেলপমেন্ট হয়, আমরা যেন খেলাধুলাতেও অংশগ্রহণ করি, আমরা যেন বন্ধুদের সঙ্গেও প্র্যাঙ্কস করি, আমরা যেন বন্ধুদের সঙ্গে জোকস করি, আবার আমরা যেন পড়াশোনাও করি। এরকম যদি করতে পারি তাহলে স্কুল থেকেই কিন্তু স্ট্রিট স্মার্ট হওয়া যায়। স্ট্রিট স্মার্ট মানে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আই হ্যাভ লার্নড মোর বাই ডুইং হোয়াট আই ডিড অন মাই ওন দ্যান হোয়াট অ্যাকাডেমিক্স উড হ্যাভ টট মি। এবং হাফিজ কন্ট্রাক্টর এই উপদেশটা দিচ্ছেন যে আমি নিজের থেকে নিজের হাতে করে যত শিখেছি তত কিন্তু স্কুলে পড়াশোনা করে শিখিনি। তার মানে উনি বলতে চাইছেন যে নিজের থেকে যেটা তুমি নিজের ইন্টারেস্টে করে হাতে করে শিখবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল লার্নিং রাদার দ্যান দ্য অ্যাকাডেমিক্স। অ্যাকাডেমিক্স মানে বই পড়ে বা পুঁথিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যার থেকে প্র্যাকটিক্যাল নলেজকে উনি বেশি প্রাধান্য দিচ্ছেন। দ্যাট ইজ বিকজ দ্য পার্সোনালিটি অ্যান্ড স্কিলস ওয়ার দেয়ার। তখন জার্নালিস্ট বলছে এটার কারণ এটাও হতে পারে যে হতে পারে আপনার পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব এবং দক্ষতা দুটোই আপনার মধ্যে ছিল। ইউ আর এবল টু ফাইন্ড এক্সপ্রেশনস ইন এ ম্যানার ইউ আর কমফর্টেবল উইথ, এবং আপনি কমফর্টেবল না স্বচ্ছন্দ বোধ করা, যে আপনি যে ফিল্ড অফ স্টাডিতে স্বচ্ছন্দ বোধ করেন সেইটা আপনি খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন, হতে পারে সেই জন্যই আপনি সাকসেসফুল হয়েছেন। অ্যান্ড ইউ ডিফাইড মানে নাকচ করা every rule so that nobody would stop you from doing what you needed to do, এবং আপনি যত রুলস আছে সেইগুলোর বাঁধনের মধ্যে নিজেকে বেঁধে রাখেননি। আপনার হয়তো একটাই
উদ্দেশ্য ছিল যে আপনি যেটা করতে চান সেটাই আপনি করবেন, এবং বিকজ অফ দ্যাট সেটা করার জন্য আপনি যা যা রুল আপনার সামনে এসছে বা অবস্টাকল এসছে সেগুলোকে আপনি নাকচ করেছেন। হতে পারে এই জন্যই আপনি সাকসেসফুল। হাফেজ কন্ট্রাক্টর তখন বলেন, আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন আদার থিংস। বলছে ঠিকই বলেছেন, এবং উনি তখন বলে আমি অন্যান্য জিনিসের প্রতি বেশি ইন্টারেস্টেড ছিলাম বা কৌতূহল বেশি ছিল। ইফ ফর এক্সাম্পল ওয়াইল ইন ক্লাস, বলছে একটা আপনাকে ধারণা দিচ্ছি যে ধরুন আমি ক্লাসে আছি, ইট স্টার্টেড রেইনিং আউটসাইড, বাইরে হয়তো বৃষ্টি হতে শুরু হয়েছে। আই উইড থিঙ্ক অফ দ্য ফ্লোয়িং ওয়াটার, আমি তখন কী করতাম, আমি সেই যে জল গড়িয়ে যাচ্ছে সেটার কথা ভাবতাম। অ্যান্ড হাউ টু বিল্ড আ ড্যাম টু ব্লক ইট, এবং আমি এরকম কল্পনা করতাম যে ওই যে গড়িয়ে যে জলটা চলে যাচ্ছে সেটাকে থামাতে কীভাবে আমি একটা বাঁধ তৈরি করতে পারি। আই উড বি থিঙ্কিং অ্যাবাউট দ্য ফ্লো অফ ওয়াটার উইদিন দ্য ড্যাম, এবং তারপরে এটাও ভাবতাম যে ড্যামের মধ্যে দিয়ে জলটা কী পথে ফ্লো করবে সেটারও একটা ডিজাইন আমি মনে মনে কল্পনা করতাম। অ্যান্ড হাউ মাচ অফ দ্য ওয়াটার দ্য ড্যাম উড বি এবল টু হোল্ড, এবং এটাও আমি কল্পনা করতাম যে কতটা জল এই বাঁধটা ধরে রাখতে পারবে। দ্যাট ওয়াজ মাই ইন্টারেস্ট ফর দ্য ডে, এবং সারা দিনে আমার ওটাই হয়ে যেত একটা ইন্টারেস্ট, মানে একটা কৌতূহলের বিষয় যে, এবং ওইটার বিষয়ে আমি চিন্তা করতাম, ওটার বিষয়ে আমি রিসার্চ করতে লেগে যেতাম। ওয়েন স্টুডেন্টস লস্ট আ বাটন ওয়াইল প্লেয়িং অর ফাইটিং, বা এরকম হতো যখন আমার যারা বন্ধুরা আছে তারা হয়তো মারপিট করতে করতে একটা বাটন হারিয়ে ফেলেছে বা ভেঙে ফেলেছে, দে উড কাম রানিং টু মি, তার দৌড়ে দৌড়ে আমার কাছে আসতো। অ্যান্ড আই উড কাট আ বাটন ফর দেম ফ্রম চক, এবং আমি চক দিয়ে তাদেরকে একটা নকল বাটন বানিয়ে দিতাম ইউজিং আ ব্লেড, এবং কী দিয়ে, এবং ব্লেড দিয়ে চেঁচে চেঁচে আমি একটা বাটন তাদেরকে বানিয়ে দিতাম। ডিসিপ্লিন দ্য স্কুল ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সেই স্কুলে ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড নো স্টুডেন্ট কুড অ্যাফোর্ড টু হ্যাভ আ বাটন মিসিং, এবং কোনো স্টুডেন্টেরই একটা বাটনও যেন মিসিং না হয় সেটা দিকে কড়া দৃষ্টিপাত রাখা হতো। এবং সেই জন্যই যখনই আমার কোনো বন্ধুর বাটন একটা খোয়া যেত তারা সঙ্গে সঙ্গে আমার কাছে আসতো আর আমি চক দিয়ে তাদেরকে বাটন বানিয়ে দিতাম। The student would get past dinner with a full neat uniform and after that it did not matter, এবং সেই দিনটা মানে ডিনার পর্যন্ত তারা কোনোভাবে কাটিয়ে নিত ওই নকল বাটন দিয়ে, এবং তারপরে সেটা ভেঙে গেলেও কোনো ব্যাপার ছিল না। যাই হোক, সে এইভাবে আমি হেল্প করতাম, মানে এটা বোঝাতে যাচ্ছেন হাফিজ কন্ট্রাক্টকে আই ওয়াজ ভেরি গুড অ্যাট বিল্ডিং, মানে আমি জিনিসপত্র বিল্ড করতে বা ক্রিয়েটিভিটি আমার মধ্যে অনেক ছিল, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ আর্কিটেকচার। তখন জার্নালিস্ট আরেকটা প্রশ্ন করছেন, কামিং টু দ্য প্রেজেন্ট, বলছে এবারে আমরা একটু বর্তমানে আসি। হাউ ডু ইউ ডিসাইড অ্যাজ টু হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার ইউ ওয়ান্ট টু গিভ আ ক্লায়েন্ট, বলছে আপনি এখন যে সমস্ত ডিজাইনগুলো করেন আপনি কি দেখে বা কী ভেবে সেই ডিজাইনগুলো করেন, যে আপনার ক্লায়েন্ট কীভাবে বুঝতে পারেন যে আপনার ক্লায়েন্ট কী ধরনের ডিজাইন চাইছে। এর উত্তরে হাফিজ কন্ট্রাক্টর বলেন, আই লুক অ্যাট দ্য ক্লায়েন্টস ফেস। এটা খুব অদ্ভুত উত্তর দেন। উনি বলেন যে আমি ক্লায়েন্টের মুখের দিকে তাকাই, হিজ ক্লোথস, কী ধরনের জামা কাপড় পরে আছে সেটা দেখি, দ্য ওয়ে হি টক্স, কীভাবে কথাবার্তা বলে, অ্যান্ড প্রনাউন্সেস, এমনকি কীভাবে উচ্চারণ করে, দ্য ওয়ে হি ইটস, কীভাবে সে খায়, অ্যান্ড আই উড নো হোয়াট হিজ টেস্ট উড বি লাইক। এবং এত কিছু নোটিস করার পরে আমাকে আর বলতে হতো না ক্লায়েন্টসদের, আমি বুঝতে পেরে দিতাম যে কী ধরনের বাড়ি বা কী ধরনের ডিজাইন আমার এই ক্লায়েন্টটি পছন্দ করবে। আই ক্যান রিলেট টু পিপল ইন এ ওয়ে দ্যাট কুড বি কমফর্টেবল, এবং আমি মানুষের সঙ্গে রিলেট করতে পারি এবং এমনভাবে রিলেট করতে পারি যাতে তারা স্বচ্ছন্দ বোধ করে, এবং এটা আমার বলতে পারে এটা আমার একটা গুণ। আই স্কেচ ভেরি স্পন্টেনিয়াসলি অন এ পেপার অন দ্য স্পট, এবং সে বলল কি আই স্কেচ ভেরি স্পন্টেনিয়াসলি, এবং এরকম কিছুদিন মেলামেশা করার পরে সেই ক্লায়েন্টের সঙ্গে সব কিছু নোটিস করার পরে স্পন্টেনিয়াসলি, মানে কোনো কিছু না ভেবেই হঠাৎ করে একটা পিস অফ পেপারে আমি ডিজাইনটা এঁকে দিতে পারি। দ্যাট পেপার, এবং সেই পেপারটি আই গিভ টু মাই পিপল ইন দ্য অফিস, আমার যে অফিসের লোকজন আছে তাদেরকে দিয়ে দিই, তারা আবার সেই পেপারটা নিয়ে সেখান থেকে আবার মানে ওই পেপারটা থেকে আবার ফেয়ার করে তার উপরে ডিজাইন করে বিভিন্ন ধরনের কাজ করে তারপরে তারা বিল্ডিং শুরু করে দেয়। ইউ ডু ইট ইনস্টিংক্টলি। তখন জার্নালিস্টে জিজ্ঞেস করছে কি আপনি কি এগুলো কি সহজাতভাবেই করেন? হাফিজ কন্ট্রাক্টর বলছেন কল ইট ইনস্টিংক্ট। তখন বলে কি হ্যাঁ, এটাকে আপনি সহজাত প্রবৃত্তিও বলতে পারেন, কল ইট অ্যারিথমেটিকও বলতে পারেন, হোয়াট এভার, যাই হোক। নাও ইট কামস টু মি লাইক ম্যাথমেটিক্স। বলছেন এখন আমার মনে হয় এগুলো সবই অঙ্কের মতো। পুটিং ডিজাইন, কনস্ট্রাকশন, সাইকোলজি অ্যান্ড সোশিওলজি টুগেদার অ্যান্ড মেকিং এ স্কেচ ফ্রম অল দ্যাট ইজ ম্যাথমেটিক্স। তো বলছে ডিজাইন একটা দাঁড় করানো,
তারপরে তার উপরে ডিজাইনটার উপরে কনস্ট্রাকশন মানে রিয়েল লাইফে কনস্ট্রাক্ট করা মানে বিল্ডিং দাঁড় করানো, সাইকোলজি, সোশিওলজি মানে সামাজিকতা, এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে মিশেই একটা স্কেচের তৈরি হয় এবং দিস ইজ লাইক ম্যাথ। হিয়ার we almost come to a full circle where Mr. Contractor has derived his own interpretation of mathematics. তো তারপরে এখানে বলছেন যে জার্নালিস্ট যে এখানে আমরা ফুল সার্কেল মানে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই আসলাম। উনি অঙ্ককে ঘৃণা করতেন, আবার দেখো সেই অঙ্কেতেই উনি ফিরে এলেন, কিন্তু দিস টাইম হি ওয়াজ নট অফ্রেড অফ ম্যাথামেটিক্স, যেটা দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম। যে বলছিল যে আমি আগে প্রায়ই অঙ্কে আমার এত ভয় ছিল, আতঙ্ক ছিল যে অঙ্ক নিয়ে নাইটমেয়ার্স দেখতাম, যেটা 4-5 বছর আমার চলে গেছে, উধাও হয়ে গেছে। কেন? তার কারণ এই যে আমি দেখতে পেলাম, কারণ সে এখন আর ম্যাথকে ভয় পায় না, কারণ তার ফিল্ডে যে আর্কিটেকচার, সেই আঁকাটাকেও, সেই ডিজাইনটাকেও, সেই কনস্ট্রাকশনটাকেও তার মনে হয় অ্যারিথমেটিক্স বা ম্যাথের মতোই। সো দ্যাট ইজ দ্য রিজন সেই ভয় তার চলে গেছে এবং সেই জন্যই সেটাকে ফুল সার্কেল বলা হচ্ছে। টেকিং ইট ফ্রম এ সাবজেক্ট হি হেটেড টু আ সাবজেক্ট হি নাও লাভস ডিলিং উইথ, মানে একটা সাবজেক্ট যেটা থেকে উনি ঘৃণা করতেন, আতঙ্ক ছিল, ভয় ছিল, সেই সাবজেক্টটাকে এখন উনি ভীষণভাবে ভালোবাসেন। সো তাহলে ফুল সার্কেল হয়ে গেল। সো দিস ইজ দি লাইফ অফ হাফেজ কন্ট্রাক্টর। Okay, I hope you liked it. I hope you learned a lot of things from this. Thank you for watching. Thank you for listening. If you like this, please give it a thumbs up. My name is Kutubuddin. Have a nice day. Tata.